Hello everyone, this is Alamin Rahman. You're watching TWS Academy, an initiative by The Way of Solution. সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছে এবং সুস্থ আছে। এটা হচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 3। তোমরা প্রত্যেকে জানো রেলওয়ে এক্সাম প্রিপারেশনের জন্য আমরা মক টেস্ট অ্যারেঞ্জ করেছিলাম। সেটা 3 নম্বর মক টেস্ট। যদি তুমি আগের পর্বগুলি না দেখে থাকো, তোমাকে আমি রিকোয়েস্ট করব আগের পর্বগুলি দেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই ক্লাসগুলো, কারণ এই ক্লাসগুলো করতে আমার অনেক এফোর্ট যায় এবং অনেক কোয়ালিটি সমৃদ্ধ ক্লাস। সো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তোমাদেরকে জানিয়ে রাখি TWS একাডেমি রেলওয়ে প্রস্তুতির সেরা ঠিকানা। ইউটিউবে সার্চ করো TWS একাডেমি, বা তুমি যে ভিডিওটি দেখছো ভিডিওর নিচে দেখো রেড কালারের যে সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবে। ডু সাবস্ক্রাইব TWS একাডেমি অ্যান্ড প্রেস বেল আইকন ফর অল নোটিফিকেশন। সো আজকের প্রথম প্রশ্নটা আমার কাছে একটু অড লেগেছে। সো জলের গলনাঙ্ক আমাদের জানতে চাওয়া হয়েছে। জলের গলনাঙ্ক অ্যাকচুয়ালি আমি এই জায়গায় আমি রিপিট করি যে গলনাঙ্ক বলতে আমরা কি বুঝি, গলনাঙ্কের ডেফিনেশন কি। বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি? ৭৬ সেমি পারদস্তম্ভের চাপ। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে 76 সেমি পারদস্তম্ভের চাপকে আমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি। সো এটা হচ্ছে মনে করো চাপ। সো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায়, প্রমাণ বায়ু মনে করো চাপটা আমার নির্দিষ্ট, যে নির্দিষ্ট উষ্ণতা অর্থাৎ সেই নির্দিষ্ট টেম্পারেচারের কথা বলা হচ্ছে, যে টেম্পারেচারে কোনো বিশুদ্ধ কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই উষ্ণতাটাকে আমরা ওই পদার্থের গলনাঙ্ক আমরা বলে থাকি। অ্যাকচুয়ালি আমি যদি এক্সাম্পল দিই, তুমি এই কোশ্চেনটার আসল স্বরূপ তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে আমরা কি বলছি, বিশুদ্ধ কঠিন। ফর এক্সাম্পল আমি এখানে বরফকে ধরছি, তো এটা একটা কঠিন। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে স্টেট অফ ম্যাটার, পদার্থের যে বিভিন্ন অবস্থার পরিবর্তন সেখান থেকে। তো বরফ হচ্ছে কঠিন, সেই বরফ থেকে আমি যখন তরলে পরিণত করার চেষ্টা করবো, তো বরফটাকে যখন তরলে পরিণত হবে, কখন তরলে পরিণত হবে? 0 ডিগ্রি সেলসিয়াসে। আসলে কোশ্চেনটা হচ্ছে সেটাই, বাট কিভাবে না জানি জলের গলনাঙ্ক এখানে দিয়ে দিয়েছে। ক্লিয়ার? সো বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সো অবভিয়াসলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জলের গলনাঙ্ক না দিয়ে কোশ্চেনটা আমাদের হওয়া উচিত বরফের গলনাঙ্ক কত। ঠিক আছে, আবার জলের হিমাঙ্ক হবে, অর্থাৎ সেই জলটা যখন আবার কঠিনে যাবে অর্থাৎ বরফে পরিণত হয়ে যাবে, সেটা হচ্ছে আবার জলের হিমাঙ্ক। ক্লিয়ার? সো এটা আমরা প্রত্যেকে কিন্তু ক্লিয়ার রাখার চেষ্টা করব। যেমন বিশুদ্ধ জল যেমন জমে যখন বরফে পরিণত হবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আবার সেটা বরফে পরিণত হবে। সো বরফের গলনাঙ্ক আমরা সাধারণত সবসময় 0 ডিগ্রি সেলসিয়াসে রাখা হবে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসে কঠিন বরফটাকে তরলে পরিণত হচ্ছে। আবার তুমি ঠিক অনুরূপ ঘটনাটা দেখো, আমি যদি হিমাঙ্কে নিয়ে যাই, অর্থাৎ তরল বলতে এখানে মনে করো জল, এই জলের হিমাঙ্ক কত? এই জলের হিমাঙ্ক কত, অর্থাৎ এই জলটা কখন জমে আবার এতে পরিণত হবে? এই জলটা আবার আমার প্রশ্ন হচ্ছে আবার কখন কঠিনে পরিণত হবে? সেটাও কিন্তু 0-তে চলে যাবে, রাইট? সেটাও কিন্তু 0 ডিগ্রিতে আমি আনলে আবার আমার এটা বরফ হওয়া শুরু করবে। এই কারণে কিন্তু মনে রাখবে যে জলের প্রমাণ চাপটা যদি প্রমাণ চাপ অর্থাৎ ৭৬ সেমি পারদস্তম্ভের চাপ থাকে, প্রমাণ চাপে জলের হিমাঙ্ক ও বরফের গলনাঙ্ক, আই রিপিট এগেন, প্রমাণ চাপে জলের হিমাঙ্ক ও বরফের গলনাঙ্ক উভয় কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, বা যেটাকে আমরা 273 কেলভিন বলি, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। প্রমাণ চাপে, আমি রিপিট করছি, এইটা গুলিয়ে যাবে সেই কারণেই, প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক, বিশুদ্ধ বরফের গলনাঙ্ক ও তরলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এই জায়গায় তুমি দেখে নেওয়ার চেষ্টা করো। কিছু কিছু অনিয়তকার পদার্থ আছে। কোনগুলো অনিয়তকার পদার্থ? সাচ আছে মোম, চর্বি, মাখন, এদের নির্দিষ্ট কোনো হিমাঙ্ক বা গলনাঙ্ক নেই। এখান থেকে তুমি এমসিকিউজ পেতে পারো যে নির্দিষ্ট করে এদের কিন্তু কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক একদমই নেই, মোম, চর্বি, মাখন। যদিও মাখনের ক্ষেত্রে দেখা যায় 28 থেকে 33 ডিগ্রিতে আসলেই তারা গলতে শুরু করে, কিন্তু নির্দিষ্ট করে কখনই এটা বলা যায় না। নেক্সট কোশ্চেন, সমস্ত অম্ল বলতে কিসের কথা বলা হচ্ছে? সমস্ত অ্যাসিড। সমস্ত অ্যাসিডের মধ্যে বিদ্যমান একটি সাধারণ উপাদান হলো, দেখো আমরা যদি অ্যাসিড শনাক্তকরণ করতে পারি, অর্থাৎ অ্যাসিডের যদি ডেফিনিশন জানি এবং অ্যাসিডের যদি আমরা কিছু ফাংশন বা অ্যাসিডের যদি কিছু বৈশিষ্ট্য জানি, এই কোশ্চেনের উত্তর আমরা দিতে পারবো। সমস্ত অ্যাসিডের মধ্যে অবশ্যই হাইড্রোজেনের উপস্থিতি থাকবে, এটা বাঞ্ছনীয়। আমি ডিটেলসে দেখাচ্ছি অ্যাসিড কি। দেখো অম্ল বা অ্যাসিড হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, একটা কেমিক্যাল পদার্থ। প্রতিটি যৌগের অণুতে এক বা একাধিক, অর্থাৎ এই অ্যাসিডের অণুতে বা অম্লের অণুতে, ফর এক্সাম্পল অ্যাসিড কারা কারা হতে পারে? এই সেল হতে পারে। তো এইরকম প্রতিটি অ্যাসিডের অণুতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যে হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করা সম্ভব,
ঠিক আছে, এবং ওই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে ধাতু বা যৌগমূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা যায়, এবং যা ক্ষারকের সাথে প্রশমন বিক্রিয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে যখনই অ্যাসিডের বৈশিষ্ট্য তুমি পড়তে যাবে সেই অম্লগুলো কিন্তু ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাকেই তো আমরা অ্যাসিড বলেছি। অর্থাৎ এইটাই হচ্ছে মূল ডেফিনেশন। অর্থাৎ কী কী জানলাম আমরা এখান থেকে? হাইড্রোজেনের উপস্থিতি থাকবে, তাদের দ্বারা যেটা প্রতিস্থাপনীয় সম্ভব, যৌগের অণুতে হাইড্রোজেনের উপস্থিতি থাকবে, এবং এটা দিয়ে এই কোশ্চেনটা পেয়েছি। অ্যান্ড সেকেন্ড ফাংশন আমি কি জেনেছি, যে এ ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করবে? লবণ ও জল উৎপন্ন করবে, এটা জেনেছি। অ্যান্ড থার্ড আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে জলীয় দ্রবণে এর নীল লিটমাসকে লাল করবে। লিটমাস পেপার তোমরা জানো নিশ্চয়ই, নীল লিটমাসকে অ্যাসিডের জলীয় দ্রবণে আমি যদি ডোবাই, সেই নীল লিটমাস কিসে পরিণত হবে? লালে পরিণত হবে। তুমি যদি এই তিনটে তথ্য মনে রাখতে পারো, আপকামিং এক্সামে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তুমি এগুলো সলভ করতে পারবে। ক্লিয়ার? দেখো তুমি এখানে এক্সাম্পল স্বরূপ আমি দেখেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন HCl দেখেছি, সালফিউরিক অ্যাসিড H2SO4, প্রত্যেক জায়গায় আমরা এইচ এর উপস্থিতি দেখবো। অর্থাৎ হাইড্রোজেন একটা কমন ফ্যাক্ট থাকবে, আর হাইড্রোজেন উপাদান হিসেবে থাকবেই, এবং যেটা প্রতিস্থাপনযোগ্য। নেক্সট, ইন্টারপ্রিন্টার অফ মেলাডিজ বইটি কে লিখেছেন? প্রসঙ্গত জানিয়ে রাখি, এই কোশ্চেনটার এগেনস্টে 2020 সালে এখন আমরা কি কোশ্চেন ফেস করতে পারি? অ্যাকচুয়ালি পুলিৎজার পুরস্কার পাওয়ার জন্য ঝুম্পা লাহিড়ী এই বইটার জন্য মূলত তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, সিমিলারলি এবছর 2020-এ কারা পুলিৎজার পুরস্কার পেয়েছেন, যদি তুমি ওয়েব সলিউশনের সকাল 7টার কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, তুমি নিশ্চিতভাবে বলতে পারবে। সেই সাংবাদিকের কথা আমরা বলবো। ক্লিয়ার? তো এই কোশ্চেনটাকে সলভ করি। তো অবভিয়াসলি ঝুম্পা লাহিড়ী ইজ দ্য রাইট অ্যান্সার। ঝুম্পি লাহিড়ী একজন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি লেখিকা, যিনি তিনি তার গল্প সংকলন, যেটাকে আমরা বলা হচ্ছে ইন্টারপ্রেটার অফ মেলাডিজ, এটার জন্য মূলত 2000 সালে যুক্তরাষ্ট্রের পুলিৎজার পুরস্কার তিনি লাভ করেছিলেন। তো এইটার এগেনস্টে আমরা নিউ কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করব। দেখো এই যে কোশ্চেনটা এরকম হবে, সম্প্রতি কোন ভারতীয় সাংবাদিক পুলিৎজার পুরস্কার পেয়েছেন? বা তোমার এখান থেকে তাদের নামটা মনে করে আইডেন্টিফাই দিয়েছে। সো দার ইয়াসিন বলো, বা মুখতার খান বলো, বা চন্নি আনন্দ বলো, সম্প্রতি রিসেন্ট, আমি এই মে মাসের ঘটনা বলছি, পুলিৎজার পুরস্কার পেয়েছেন সাংবাদিকতায়। খুব ভালো চিত্র সাংবাদিক এনারা। ক্লিয়ার? সো ফিচার ফটোগ্রাফিতে 2020 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছেন কাশ্মীরের 3 সাংবাদিক, দার ইয়াসিন, মুখতার খান ও চন্নি আনন্দ। এবারে আবার রিপিট হতে পারে যে তারা কোথায়কার সাংবাদিক বা কোন ক্ষেত্রে তারা যুক্ত। 3 জনই সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এর সাংবাদিক হিসেবে 3 জনেই কর্মরত। ক্লিয়ার প্রত্যেকের? সো যারা এখনো অবধি দেখেছো, লাইক করো, প্রচুর ইম্পর্টেন্ট এরকম কোশ্চেন আসতে থাকবে। ডু লাইক ক্লাসটিতে আমাদেরকে এনকারেজ করো। নেক্সট কোশ্চেন, ভারত সরকার নিম্নলিখিত কোন মন্ত্রক আর্থিক নীতি প্রণয়ন করে? প্রশ্ন হচ্ছে ভারত সরকারের নিম্নলিখিত কোন মন্ত্রক আর্থিক নীতি প্রণয়ন করে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, আর্থিক নীতি প্রণয়ন করে। অবভিয়াসলি অর্থ মন্ত্রক হবে। সো এখান থেকে তুমি জানার চেষ্টা করো ভারতবর্ষের বর্তমান অর্থমন্ত্রীকে, শ্রীমতী নির্মলা সীতারামন। আমি এই জায়গায় জিজ্ঞেস করছি ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রীর নাম কি? আমাকে কমেন্টে জানাবে। এটা হচ্ছে হোমওয়ার্ক। ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রীর নাম কি সেটা আমাকে কমেন্টে জানাও। সো এটার আমি ডিটেলসে বলি যে অর্থমন্ত্রকের কাজটা কি বা দায়িত্বটা কি। নির্মলা সীতারামন বর্তমান অর্থ কিংবা কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, নো ডাউট। এবং প্রাক্তনকে সেটা আমাকে কমেন্টে জানাবে। দেশের করারোপ ব্যবস্থা, অর্থাৎ দেশের যে ট্যাক্সেশন সিস্টেমটা কি হবে, আর্থিক আইন অর্থাৎ এই অর্থকে কেন্দ্র করে যে রুলগুলো হবে, কিংবা আর্থিক প্রতিষ্ঠানসমূহ, মূলধন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থ ব্যবস্থা, কেন্দ্রীয় বাজেট এই মন্ত্রকের দায়িত্বেই থাকে। তাহলে আর্থিক নীতি থেকে তোমাকে যেমন জিজ্ঞেস করেছে আর্থিক নীতি কোন মন্ত্রক প্রণয়ন করে, আমি যদি এই কোশ্চেনটাকে অমিট করে এই জায়গায় দেখি যে কোন ভারত সরকারের নিম্নলিখিত কোন মন্ত্রক বাজেট প্রণয়ন করে, সেম কোশ্চেন কিন্তু হবে, উত্তর হবে অর্থ মন্ত্রক। অর্থাৎ এখানে যে বক্স করে দিয়েছি যে করারোপ ব্যবস্থা, আর্থিক আইন প্রণয়ন, এই আর্থিক আইন প্রণয়নটাকে মূলত আর্থিক নীতি দিয়ে তোমাকে কোশ্চেন দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান সমূহ মেনটেন, মূলধন বাজার, কেন্দ্রীয় রাজ্য সরকারের অর্থ ব্যবস্থা, কেন্দ্রীয় বাজেট এই মন্ত্রকের। এবং যখনই বাজেটের কথা আসলে চলো দেখা যাক ভারতের প্রথম বাজেট কবে পাস হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম বাজেট স্যার রমাস্বামী কদমস্বামী সম্মুখ চেত্তি, অর্থাৎ এটাকে তোমরা শর্ট ফর্মে ম্যাক্সিমাম জায়গাতেই পেয়ে যাবে, যিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী এবং স্বাধীন ভারতের সর্বপ্রথম তিনি বাজেট উপস্থাপন করেন নভেম্বর 26, 1947। ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানবে। নেক্সট কোশ্চেন, কোন ব্যক্তি 2016 সালে চেস চ্যাম্পিয়নশিপ, চেস বলতে কি ইংরেজিতে চেস, বাংলাতে হয় দাবাড়ু,
দাবা চ্যাম্পিয়নশিপ খেতাবটি জিতেছেন। তোমাদেরকে বলে রাখি, সকাল 7টার কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ে অফ সলিউশনে পার্টিসিপেট করবে। আমি কেন এই জায়গায় বলছি, দেখবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা পেপার থেকে মনে করো 20 নাম্বার থাকবে, রেলের পরীক্ষার কথা বলছি। তো এর মধ্যে দেখে নেবে 15 থেকে 16টা কোশ্চেন কিংবা 14 থেকে 15টা কোশ্চেন, মানে এরকম ম্যাক্সিমামটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে আসবে, যেটা গতবারের স্টুডেন্টরা খুব ভুল করেছিল। অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের ওপর থেকে খুব কম সংখ্যক কোশ্চেনটাই থাকে। সো সকাল 7টার কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি অ্যাটেন্ড করবে, বিকজ এই লকডাউন পিরিয়ডে সবাই, তুমি হয়তো ভাবছো যে কবে হবে, তুমি হয়তো পড়ছো না, বাট এটা মেনটেন রাখবে যে লকডাউন পর্ব মিটলেই কিন্তু তোমাদের এক্সামগুলো আসতে থাকবে। সো প্রিপারেশন এখন থেকেই নিতে থাকো। সো এক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? ম্যাগনাস কার্লসেন ইজ দ্য রাইট অ্যান্সার, এবং তিনি নাম্বার 1-এ আছেন চেজে, দাবারুতে। সো ম্যাগনাস ওয়েন কার্লসেন বিখ্যাত নরওয়েজির দাবাড়ু এবং গ্র্যান্ডমাস্টার। মাত্র 19 বছর বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ 1 নম্বর দাবা খেলোয়াড় হিসেবে মর্যাদা পান, এবং বর্তমান বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হিসেবে তিনি প্রথম স্থানে রয়েছেন। মূলত তার সর্বোচ্চ রেটিং মূলত 2872, যা দাবার ইতিহাসে কিন্তু সর্বোচ্চ রেটিং করে রেখেছেন। সো এরকম স্পোর্টস রিলেটেড প্রচুর কোশ্চেন তুমি পাবে। এই মুহূর্তে লকডাউন পিরিয়ডের জন্য স্পোর্টস রিলেটেড খুব একটা কোশ্চেন আসছে না, তবুও বলে রাখি প্রিভিয়াসে অনেক রয়েছে, সেগুলো আমরা দেখছি। নেক্সট কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। মূলত আমাদের যে স্নায়ুতন্ত্র এবং জ্ঞানেন্দ্রিয় বলে যে চ্যাপ্টারটা থাকে, সেখানে আমরা জানি 5 সেন্সাস অর্গান, আমাদের 5টা কি থাকে, আমাদের ফার্স্টটা কি থাকে, স্নায়ুতন্ত্রের আমরা 5টা বিশেষ জ্ঞানেন্দ্রিয় আমরা মূলত দেখব। জ্ঞানেন্দ্রিয় বলতে সেন্স অর্গান বলে থাকি, কি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই 5 সেন্সাস যে অর্গান থাকে, তার মধ্যে আই বা চক্ষু হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সেন্স অর্গান। আয়ের কাজ কি? মূলত দেখা। চোখ দিয়ে আমরা কি কাজ করি? দেখি। সো এই চোখের বিভিন্ন গঠন দেখলে, বিভিন্ন অংশের কার্যপ্রণালী আমরা ভালো করে বুঝবো। সো প্রশ্ন হচ্ছে রড এবং কোন বলতে রড কোষ এবং কোন কোষ এখান কোথায় পাওয়া যায়? কোশ্চেনটা একদমই বেসিক কোশ্চেন, চোখে পাওয়া যায়, কিন্তু এটা ডিটেল আমাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি রড কোষ ও কোন কোষ পাওয়া যায় চোখের রেটিনাতে। প্রথম তথ্য, রড কোষ ও কোন কোষ পাওয়া যাবে কোথায়? চোখের রেটিনাতে পাওয়া যাবে। দ্বিতীয় তথ্য, যেখান থেকে প্রশ্ন আপকামিং হতে পারে তোমার, রড কোষে কোন রঞ্জকের উপস্থিতি থাকে? সেটা হচ্ছে রোডোপসিন নামক রঞ্জক রড কোষে থাকে। অ্যান্ড এই রড কোষ ও কোন কোষ তো রেটিনাই পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে রেটিনাই বা থাকে কোথায়? রেটিনা থাকে আমাদের যে চোখের অক্ষিগোলক, আমাদের অক্ষিগোলকে রেলে কিন্তু গতবার এইগুলোর ওপর থেকে প্রচুর ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিয়েছে। অক্ষিগোলকে থাকে। এবারে এই রড কোষের একটা কাজ এবং কোন কোষের একটা কাজ, আমি সেটা এখানে খুব সুন্দর করে তোমাকে তুলে দিচ্ছি, তোমরা যেন কখনোই মানে ভুলে না যায়। একটা জিনিস মনে রাখবে যে অন্ধকার বা অল্প আলো দেখতে মূলত রড কোষ সাহায্য করে। রড কোষ যেটা দেখছো, এরা আমাদের কি দেখতে সাহায্য করে? ক্ষীণ আলো। এই কারণে বলা হয় অন্ধকারগুলোকে দেখতে আমরা রড কোষের সাহায্য নিই। এবং কোন কোষ মূলত উজ্জ্বল আলো মূলত। এই কারণে বলা হয়ে থাকে, কোন কোষকে বলা হয়ে থাকে বর্ণ সুবেদী। এই টার্মটা মনে রাখবে, বর্ণ সুবেদী। কোন কোষকে বলা হয়ে থাকে বর্ণ সুবেদী। রড কোষ কিন্তু আলোক সুবেদী হবে, কিন্তু বর্ণ সুবেদী নয়। ক্লিয়ার? বিকজ এ ক্ষীণ আলো দেখতে পায়, কিন্তু কোনো বর্ণকে আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু উজ্জ্বলভাবে বর্ণ আইডেন্টিফাই করার ক্ষমতা একমাত্র কোন কোষের থাকে। সো যেমন তুমি দেখলে রড কোষে রেডোপসিন নামক রঞ্জক থাকে, তেমনি আমার সেকেন্ড কোশ্চেন যে কোন কোষে কোন রঞ্জক থাকবে। সো আইডোপসিন এবং সাইনোপসিন, এই দুটো রঞ্জক আমরা কোন কোষে দেখব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রেখে তোমরা এগুলোকে সব নোট করবে। ওকে, সব কিছু নোট করতে থাকবে। নেক্সট, এই কোশ্চেনটা ভেরি ডিফিকাল্ট। দেখো, আমি তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে অনেক ক্লাস করিয়েছি, এবং আমি সেখানে তোমাদেরকে বলেছি যে ডিয়ার স্টুডেন্টস, তোমরা 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস বা অ্যাটমিক নাম্বার মনে রাখবে। যেমন হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8। সো এরকম করে ক্যালসিয়াম আসবে 20 পর্যন্ত আমি মুখস্থ রাখতে বলছি। কিন্তু এই কোশ্চেনটা আমি ফেস করতে গিয়ে আমি নিজেই কনফিউজ হয়ে গেলাম। 20 অব্দি মুখস্থ রাখলে হবে না। যেমন ভালো করে দেখো, ড্যাশের সর্ববহিস্থ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে। সো এখান থেকে প্রত্যেকটার তোমার ইলেকট্রন বিন্যাস বার করতে হবে। ইলেকট্রন কনফিগারেশন না জানলে তুমি উত্তর করতে পারবে না। সো উত্তর অবভিয়াসলি আর্সেনিক এবং বিসমাথ। আমরা জানি আর্সেনিকের কত ইলেকট্রন বিন্যাস? 33। তাহলে দেখো 33 অব্দি মনে রাখতে হচ্ছে। অপরদিকে বিসমাথের ইলেকট্রন বিন্যাস কত? অ্যাটমিক নাম্বার হচ্ছে 83, রাইট? সো
সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন, এই দুটোরই সমান রয়েছে একমাত্র আর্সেনিক এবং বিসমাথ। অপশন সি ইজ দ্য ডেফিনেটলি রাইট অ্যান্সার। সো আমি তোমাদের অ্যাটমিক স্ট্রাকচারের এই বিশ্লেষণটা আমি পরবর্তীতে আরও ডিটেলে করে দেবো, যে 20টার পর যখন হবে। অ্যাকচুয়ালি তো আমরা খুব সহজে মনে রাখি ক্লাস 9-10 কনসেপ্ট অনুযায়ী 2, 8, 18, 32 অর্থাৎ 2n² ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে ইলেকট্রন বিন্যাসটা আমরা করে থাকি। বাট যখন বেশি হয়ে যাবে তখন 1:2:2 ওই যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, ওটা আমি নেক্সট কোনো ক্লাসে করিয়ে দেবো। ওকে, ডোন্ট ওয়ারি। যারা একদমই সায়েন্স বেসড নও তাদেরকে বলে রাখি, ভাই রেলের পরীক্ষা ক্র্যাক করতে গেলে সায়েন্সে বেশ স্ট্রং হতে হবে। নেক্সট কোশ্চেনটা একেবারে জিকের কোশ্চেন দেওয়া হয়েছিল, কত সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত করেন? অবভিয়াসলি 84 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার উইলিয়াম জোন্স মূলত এটা প্রতিষ্ঠান করেন, গবেষণা সংস্থা যেটাকে বলা হয় 1784। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট এবং কনস্টিটিউশন থেকে আমি প্রশ্ন দেখেছি এবং এটা দিয়ে কোশ্চেন তোমরা পাবে। বলা হচ্ছে ভারতীয় সংবিধানে প্রথম সংশোধন কবে করা হয়? প্রথম সংশোধন। সো মূলত এই জায়গায় আমরা জানি যে ভারতের সংবিধান কবে গৃহীত হয়, তারপরে আমরা এটাতে আসছি। মন দিয়ে দেখো, 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হচ্ছে। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হচ্ছে, অর্থাৎ এই দিন থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে। এবং ঠিক তার পরের বছরই দেখা যায় 1951-তে ভারতের সংবিধানের প্রথম সংশোধন আসে। 1951 ভারতের সংবিধান প্রথমবারের মতো সংশোধিত হয়। এবং কি ছিল সেই সংবিধান সংশোধনে? ভূসম্পত্তি ও মধ্যস্বত্বভোগী সংক্রান্ত রাজ্য বিধানসভার আইনকে বৈধতা দান করা হয়। সো এটা ছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। সো এরকম বিভিন্ন অ্যামেন্ডমেন্ট রয়েছে, আমি প্রয়োজনে করিয়ে দেবো। অ্যান্ড তোমরা কমপ্লিট স্টেপ বাই স্টেপ হবে। দেখো তোমরা কেউ উৎফুল্ল হয়ে না বা দ্বিধাগ্রস্ত হয়ে না, আমি একেবারে ধীরে ধীরে করিয়ে দেবো। নইলে আমার সেই মানসিকতা না থাকলে আমি নতুন চ্যানেল ওপেন করতাম না, রাইট? এবং এত খেতে কন্টেন্টগুলো প্রোভাইড করতাম না। সো ডু সাবস্ক্রাইব TWS একাডেমি। তোমাদেরকে আমি আবার রিপিট করছি, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং অ্যান্ড বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। তুমি পজিটিভিটি শেয়ার করছো, ভালো কিছু মানুষের মধ্যে শেয়ার করছো, জ্ঞান মানুষের মধ্যে শেয়ার করছো, যেটা একদমই ক্ষতির কাজ নয়, যেটা একদমই ভালো কাজ বা পুণ্যের কাজ। তাই তোমাদেরকে বলি এগুলো অবশ্যই করো অ্যান্ড ডু সাবস্ক্রাইব, আমাদের সঙ্গে থাকো। দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রিভিয়াস ক্লাস দেখো, ফিরোজ স্যারের ম্যাথ ক্লাস এসেছে সেটা দেখো, অ্যান্ড এইভাবে সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ইন্টারেস্টিং সেশন। থ্যাংক ইউ সো মাচ।